নমস্কার। শুরু করছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, প্রহ্লাদের কালী। শিলাসন, মাঘ 1358-তে গল্পটি প্রকাশিত হয়েছিল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আজকের গল্প প্রহ্লাদের কালী। হোক না কেন খাঁচার বাঘ, বাঘ তো প্রহ্লাদ ভল্লা রুগ্ন, সেই কারণেই তাকে খাঁচার বাঘের সঙ্গে তুলনা দেওয়া। সুস্থ প্রহ্লাদ জঙ্গলের বাঘের মতো ভয়ঙ্কর, বয়সে বৃদ্ধ, সেই কারণেই তাকে খাঁচার বাঘের সঙ্গে তুলনা দেওয়া। সুস্থ প্রহ্লাদ জঙ্গলের বাঘের মতো ভয়ঙ্কর, বয়সে বৃদ্ধ, কিন্তু জঙ্গলের বৃদ্ধ বাঘও ভয়ঙ্কর। তার শাবককে ধরে টান দিলে বৃদ্ধ জীর্ণ বাঘ যেমন হুঙ্কার দিয়ে নিষ্ঠুর ক্রোধে আততায়ীকে থাবা মারে, প্রহ্লাদের ঘরে তার মা কালীর মূর্তিটির পিছন দিকে গিয়ে দারোগা মূর্তিটিকে স্পর্শ করবা মাত্র প্রহ্লাদ ঠিক ওই বাঘের মতোই একটা আয় আয় শব্দে হাঁক মেরে মারলে এক প্রচণ্ড চড়। রুগ্ন প্রহ্লাদের হাতের ঠিক ছিল না এবং দারোগা মাথাটি সরিয়ে নিয়েছিলেন, তাই রক্ষা। চড় খেলে দারোগা ঘায়েল হতেন। প্রহ্লাদের চড়টা গিয়ে পড়ল সংকীর্ণ ঘরের দেওয়ালে। মুহূর্তে দুজন কনস্টেবল ঝাঁপিয়ে পড়ে প্রহ্লাদকে ধরে ফেলল। মাথার ঝাঁকড়া চুল এবং বড় বড় জটা কয়টা আন্দোলিত করে পাগলের মতো মাথা ঝাঁকি দিয়ে প্রহ্লাদ চিৎকার করে উঠল, চামড়া নিয়ে আমার কালীকে ছুঁলি? ওরে, চামড়া নিয়ে আমার মাকে ছুঁয়ে দিলি রে, ছুঁয়ে দিলি রে। পায়ে জুতো, কোমরে বেল্ট, রিভলভারের চামড়ার খাপ বেঁধে দারোগা থানা তল্লাশ করছিলেন। একই ঘরে দেওয়াল ঘেঁষে বেদির উপর কালী মূর্তি, একপাশে রাজ্যের ছেঁড়া কাঁথা কাপড়, এক কোণে কয়েকটা হাঁড়ি। প্রহ্লাদের এঁটো বাসন দেখে কালী মূর্তির পবিত্রতা সম্পর্কে এতটা অবহিত হননি। তিনি চারিদিক দেখে শুনে কালী মূর্তির পিছনে গিয়ে দেখতে চেয়েছিলেন মূর্তিটির পিঠে কোনো ঘুলঘুলি আছে কিনা, অর্থাৎ মূর্তিটা ফাঁপা কিনা। সব অঞ্চলের চেয়ে এ অঞ্চলে এই কৌশলটা বেশি প্রচলিত। দিব্য একটি দেব মূর্তি, কিন্তু তার মাথাটি বা পেটটি ফাঁপা, তার মধ্যে থাকে চুরি ডাকাতির মাল, বেআইনি গাঁজা, চরস, আফিং। ভারতবর্ষে সোমনাথের শিবমূর্তির মধ্যে নাকি লুকানো ছিল অজস্র মণিমাণিক্য রত্ন সম্ভার। অন্যান্য দেশেও এর নজির আছে, কিন্তু এ অঞ্চলে রাধু রায়ের পর থেকে এই কৌশল বিস্তার লাভ করেছে বেশি। প্রহ্লাদের মতো দুর্দান্ত লোক, এককালের দুর্ধর্ষ ডাকাত, জীবনে পত্নী গ্রহণ করেছে 12-14টি। তাই তার মা কালীর মধ্যে দেবত্ব আরোপ করতে কেউ চান না, দারোগাও চাননি। মূর্তিটার পিঠে ফাঁকি এবং দেবতার মধ্যে ফাঁকি খুঁজছিলেন তিনি। কনস্টেবলরা শক্ত করে বাঁধলে প্রহ্লাদকে। দারোগা এবার কঠিন অবজ্ঞার সঙ্গে মা কালীকে তল্লাশ করলেন। জানালা নেই, আবছা অন্ধকার ঘর। টর্চ জেলে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, হাত বুলিয়ে দেখলেন। হাতের খাটো সরু লাঠিটা দিয়ে পেটে, পিঠে, মাথায় টোকা দেওয়ার মতো ঠুকে কান পেতে শব্দ শুনলেন। তারপর শিবকে দেখলেন অনুরূপভাবে, কিন্তু শিব কালী
দুই নির্দোষ, খড় মাটিতে গড়া নিরেট নির্দোষ শিব ও কালী নড়াচড়ায় বিরক্তি প্রকাশ করলেন না। আঁকা চোখে পাতা পড়ল না, এমনকি লকলকে জিভেও কোনো স্পন্দন জাগল না। শুধু কালীর হাতে দড়িতে বাঁধা অসুরের মুন্ডটা একটু একটু তুলতে লাগলো। কোথাও কিছুই পাওয়া গেল না। দারোগা এবার বললেন, নামাও কালী বেদির ওপর থেকে। মাটির বেদি, সেটাও ফাঁপা হতে পারে। পারে নয়, ফাঁপাই। একটা ছোট গর্ত রয়েছে। গর্তটির মুখে একটি চওড়া মুখ, মেলিন্স ফুডের শিশির মুখ লাগানো রয়েছে। দারোগা হেসে হাতের লাঠিটা পুড়ে চার দিলেন। ভেঙে গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠে সরে এলেন দারোগা। ভিতরে একটি হাঁড়ি বসানো এবং তার মধ্যে একটা গোখুরো সাপ। সাপটা আশ্চর্য নিরীহ। একবার মাথা তুলেই দিব্য শান্ত শিষ্টের মতো মুখটি কুণ্ডলির মধ্যে গুঁজে হয় গর্জন করলে, নয় দীর্ঘ নিঃশ্বাস ফেললে। একজন কনস্টেবল বললে, এটা সেই পোষা সাপটা। ওদিকে হাত বাঁধা প্রহ্লাদ রক্ত চক্ষে চেয়ে বসেছিল। প্রথম বার কয়েক চিৎকার করে সে চুপ করে গিয়েছিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে। পাওয়া কিছুই গেল না, তবু দারোগা তাকে ছেড়ে গেলেন না, সঙ্গেই নিয়ে গেলেন। দারোগা, যাকে বলে দুঁদে লোক। ইংরেজ আমলে তিনি অনেক দুষ্টকে শাসন তো করেছেনই, অনেক ভদ্র ব্যক্তিকেও এক হাত দেখিয়েছেন। তার আফসোস সেকাল আর নেই। অবশ্য এই কারণেই তার প্রমোশন হলো না। দারোগা হয়েই অবসর নিতে হবে। তা হোক, অধ্যত্ব তিনি সহ্য করতে পারেন না, সে দুষ্টেরই হোক আর ভদ্রেরই হোক। এখানে এসেছেন অল্প কিছুদিন, এসেই খোঁজ নিয়েছেন কোথায় কে উদ্ধত জন আছে। অবশ্য এখন আর মাথা শক্ত ভদ্রলোকের দিকে নজর দেন না, এখন নজর দেন দুষ্টের ওপর। দারোগাটি এদিকে সত্যই সৎ লোক, ঘুষ নেন না, তবে বাতিক ওই উদ্ধত মানুষ সইতে পারেন না। দারোগা হয়েও 4-4টে মেয়ের বিয়ে দিয়ে দেনা করেছেন তিনি। এখানকার ক্রাইম আর ক্রিমিনালদের তালিকার মধ্যে দুটি নাম তার দৃষ্টি আকর্ষণ করল, ঘনশ্যাম দাস আর প্রহ্লাদ ভল্লা। ঘনশ্যাম দাস অ্যাবসকন্ডার, 25 বছরের তাজা জোয়ান, লম্বা 6 ফিট, খাড়া নাক, দুর্দান্ত শক্তিশালী, দুরন্ত সাহসী। এ অঞ্চলের শতকরা 80টি ক্রাইমের নায়ক। হিন্দু মুসলমান দাঙ্গায় আছে, ডাকাতিতে আছে, লুঠেও আছে। আদর্শ নেই, উল্লাসও আছে। সে নিজের ভাগ নিয়ে সরে যায়। ছোড়া, লাঠি, সড়কি, একটা ভাঙা বন্দুকও তার আছে, কিন্তু সে ফেরার। তার পিছনে সিআইডি ঘুরছে। কবে কোথায় সে থাকে কেউ বলতে পারে না। পলিটিক্যাল, অর্ডিনারি, দুই পথেই তার আনাগোনা। আর প্রহ্লাদ প্রাচীন নায়ক, বৃদ্ধ ব্যাঘ্র। দারোগা দৃঢ় প্রতিজ্ঞ হলেন, দুটোকেই তিনি দমন করবেন। বুড়ো বাঘ আর নতুন বাঘে দেখা হয় না, এ কি হয়? নিশ্চয় হয়। হয় নতুন বাঘটা আসে, পুরনো বাঘটা সস্নেহে তার গা চাটে, নয় নতুন বাঘে পুরনো বাঘে দেখা হয়, দুটোতে গর্জায়। কখনো 2-4টে থাবা বিনিময় হয়, সরে যায়। বুড়ো বাঘটা নিশ্চয়ই খবর জানে, তাই সর্বাগ্রে ওই প্রহ্লাদকে নিয়ে পড়লেন। প্রথমে একদিন
বেড়াবার ছল করে লোকটিকে দেখে এলেন। থানার খাতায় প্রহ্লাদের ইতিহাস পড়ে বিস্মিত হয়ে গিয়েছিলেন তিনি। দেখলেন গ্রামের প্রান্তে একেবারে মাঠের ধারে দুচালার লম্বা একখানা ঘর, সামনে খানিকটা ভিজে রক অর্থাৎ খোলা বারান্দা, সবই অবশ্য মেটে। নিকানো উঠানে একটা হাড়ি কাঠ পোতা, ঘরের মধ্যে একটা কালী মূর্তি। লোকটার সংসারে কোনো লোকজন নেই, একা বসে আছে, বিড়বিড় করে বকছে আর অনবরত দাঁতে দাঁত ঘষছে। মাথায় খুব লম্বা নয়, কিন্তু আশ্চর্য শক্ত কাঠামো। বয়স 70-এর কাছে, এখনো বুকের হাতের পেশিগুলি জমাট বেঁধে অটুট অক্ষুণ্ণ রয়েছে। উপরের চামড়াটা একটু শিথিল এবং রুক্ষ হয়েছে শুধু। এক মাথা চুল রুক্ষ, তার মধ্যে গোটা চারেক জটা, দাড়ি গোঁফে আচ্ছন্ন মুখ, গলায় এক ছড়া রুদ্রাক্ষের মালা, কপালে সিন্দুরের ফোঁটা। অনবরত লোকটা দাঁত কটকট করে কৃমি রোগীর মতো। কথা বললে সাড়া দেয় না, যেন সারা দুনিয়াটাকে সে গ্রাহ্যই করে না। গোপনে খোঁজ নিলেন, যা জানলেন তাতে প্রহ্লাদ যে অপরাধজীবী এ সম্পর্কে তিনি নিঃসংশয় হলেন। একদিন এলেন ঘর তল্লাশ করতে। ঘর তল্লাশ করতে গিয়ে এই কাণ্ড। চর থেকে অব্যাহতি পেয়েও তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। কিছু না পেয়েও প্রহ্লাদকে বেঁধে এনে থানায় বসিয়ে প্রথমেই বললেন, এই বদমাস। আগে হলে সম্বন্ধ পাতিয়ে কথা বলতেন, এখন আর গালিগালাজ দেন না। নেহাত অসহ্য হলে বলেন, শুয়োরের বাচ্চা। মুসলমানকে বলেন, শয়তানের বাচ্চা। বন্দি বাঘ যেমন উদ্ধত অস্ত্রের ভয়ে খাঁচার কোণে বসে অস্ত্রধারীর দিকে তাকিয়ে থাকে, তেমনভাবে প্রহ্লাদ মুখ তুলে শুধু তাকালে। এই বদমাস, শুনছিস? প্রহ্লাদ শুধু বললে, কে? ঘনশ্যাম কোথায়? কে? প্রহ্লাদ যেন কঠিন রূঢ় হয়ে উঠল। ঘনশ্যাম দাস, নতুন বদমাইশটা। ঘনশ্যাম। ক্রোধে প্রহ্লাদ ভয়ঙ্কর হয়ে উঠল। তারপর চিৎকার করে উঠল, ঘনশ্যাম? জানি না। আবার চিৎকার করে উঠল, না, জানি না। আমি ডাকাতি করি না যে তার খবর জানব। করিস না ডাকাতি? না। কি কাজ করিস? কাজ আমি করি না। তবে খাস কি করে তুই? মা কালী জোটান, তাই খাই। মা কালী? মারব শুয়ার এক থাপ্পড়। বারণ করছে কে? মারো মারো, বারণ করছে কে? বলতে বলতে প্রহ্লাদ অকস্মাৎ যেন ক্ষেপে গেল। সে বলতে লাগলো, মারো মারো, আমাকে তুমি মেরে ফেলো, খুন করে ফেলো, গুলি করে দাও, ফাঁসি দাও, মারো আমাকে, মারো। আমার মা কালী। মা কালীকে হাউ হাউ করে কেঁদে উঠল। মা কালী, মা কালী, আমার মা কালী। দুধে দারোগা শিবরতন অনেক পাপী সোজা করেছেন। তিনি উঠেই এবার ঠাস করে এক চড় না কষিয়ে আত্মসংবরণ করতে পারলেন না। প্রচণ্ড চড়। প্রহ্লাদ বর্বর মানুষের মতো আহ আহ বলে একটা ক্রুদ্ধ
জন্তুর মতো চিৎকার করে উঠল, আহ! তারপর উপুড় হয়ে পড়ে মাথা ঠুকতে লাগলো, মা কালী, মা কালী, মা কালী, আমার মা কালী। শিবরতন এবার দমে গেলেন, পুরে দিলেন হাজতে। প্রহ্লাদ ভল্লা বাপ ছিল দুর্ধর্ষ লাঠিয়াল। দীর্ঘজীবী অক্ষয় ভল্লার অনেক কীর্তি, তবে সে ছিল দাঙ্গাবাজ। প্রহ্লাদ তরুণ বয়স থেকেই ডাকাতি ধরেছে। এত বড় লাঠিয়াল নাকি এ অঞ্চলে নেই, এমন কোনো পাপ নেই যা সে করেনি। প্রথম বার তিনেক সে ধরা পড়েছে, মেয়াদ খেটেছে, কিন্তু তারপর আর পুলিশের সাধ্য হয়নি তাকে স্পর্শ করতে। ৪৫ বৎসর আগে এই গ্রামে, এই থানার সামনে ওই রাস্তাটার ওপারে এক দোকানদার খুন হয়েছিল। ওই ঘরখানা, ওরই বারান্দায় তার গলাটা কেটে ঘরের দরজার তালা ভেঙে যথা সর্বস্ব নিয়ে গিয়েছিল। লোকটি ছিল ধনী, নিজের ধনের পরিমাণের চেয়েও পরের ধন তার ঘরে সঞ্চিত ছিল বেশি। বন্ধকি কারবার করত, থানার সামনে নিশ্চিন্ত হয়ে ঘুমোতো। সে হলো খুন। প্রহ্লাদকে সন্দেহ হলো। লোকে বললে সে না থাকলে এ কাজ হয় না। দারোগাটাকে ডাকলেন। প্রহ্লাদ এক কথাই বললে, হ্যাঁ, আপনি যখন বলছেন তখন না বলবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এ কাজে ছিলাম আমি, আপনি ছিলেন, আমি ছিলাম। আমি পা ধরলাম, একজন হাত ধরলে, আপনি ছুরি চালালেন। আপনি নিজেই যখন বলছেন তখন আমি না বলবো কি করে? সে দারোগা ধমক দিতে চেষ্টা করেছিলেন। প্রহ্লাদ বলেছিল, আমি গাঁয়ের লোক, কিন্তু অনেক দূরে থাকি। তবে আমি না থাকলেই বা হয় কি করে? ঠিক কথা, কিন্তু এই থানা ২৫ হাত দূরের ঠিক সামনে যখন এ কাণ্ড হলো, তখন আপনি না থাকলেই বা হয় কি করে বলুন? কেসটার কিনারাই হয়নি। তবে প্রহ্লাদ হাসত, বলতো, কে জানে মশাই, ৩৫ বৎসর আগে কাদপুর ডাকাতির ইতিহাস আছে থানার খাতায়। কাদপুরের ছকু সাহা সম্পন্ন লোক। তাহার বাড়িতে ১৯১৫ সালে আগস্ট মাসে রাত্রি প্রায় ১টার সময় ডাকাতি হইয়াছে। মশাল জ্বালাইয়া আরে রে 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 হাঁক মারিয়া ঘাঁটি পাতিয়া ডাকাতি। ঢেঁকির সাহায্যে দরজা ভাঙিয়াছে। ঢেঁকিটি উক্ত গ্রামেরই রামহৃদয় ঘোষের চালা হইতে তুলিয়া আনিয়াছিল, ফেলিয়া গিয়েছে। দলের লোক ছিল ২৫ হইতে ৩০ জন। গৃহস্বামী ছকু সাহা প্রথম সূত্রপাতেই ঘরের জানালা ভাঙিয়া পিছনের দিকে লাফাইয়া পড়িয়া পলাইয়াছিল। সমস্ত গ্রাম ঘুরিয়া লোকেদের ডাকিয়া তোলে। লোকজন জাগিয়েও কোনো ফল হয় নাই। ঘাঁটির কাছে কেহ অগ্রসর হইতে সক্ষম হয় নাই। ঘাঁটি আগলদারেরা চিৎকার করিয়া এবং লাঠি ঘুরাইয়া আতঙ্কের সৃষ্টি করিয়াছিল। ২-৩ জন পাকা খেলোয়াড় ছিল, মুখে ফ্যাটা বাঁধিয়া কালি মাখিয়েছিল বলিয়া শোনা যায়। তবে একজনকে অধিকাংশ লোকই চিনিয়াছে, সে প্রহ্লাদ ভল্লা। গ্রামের গোয়ালারা তাহাদের মহিষগুলি ডাকাতদের দিকে আগাইয়ে দিয়েছিল।
তাহারা চমকিয়া উঠিয়া ডাকাতদের ঘাঁটির দিকে সিং বাঁকাইয়া খানিকটা অগ্রসর হইয়াছিল, কিন্তু একজন লাঠিয়াল অকুত ভয়ে মোহরা লইয়া লাঠি মারিয়া মহিষগুলিকে হটাইয়া দিয়েছে। 3টি মহিষের একটি করিয়া শিং ভাঙিয়া গিয়েছে। সকলেই বলিতেছে, ওই লোকটি প্রহ্লাদ, প্রহ্লাদ ছাড়া ইহা কেহ পারে না। বাড়ির মধ্যে প্রায় 10-12 জন প্রবেশ করে। মেয়েদের এবং পুরুষদের জ্বলন্ত মশাল দিয়া প্রহার করিয়া উৎপীড়ন করিয়া টাকার সন্ধান চায়, বাহির করিয়া দিতে বলে। ইহার মধ্যে শেখপাড়ার ভুরু শেখকে সকলে চিনিয়েছে। ভুরু ঘটনার অব্যবহিত পূর্বে পরপর 3 দিন ছাগল কেনার অছিলায় ওই বাড়িতে আসিয়াছিল এবং অনাবশ্যক সময়ক্ষেপ করিয়া বসিয়েছিল। বাড়ির পিছন দিয়ে চলিয়া যাইতেও দেখিয়েছে সকলে। তার পরের পাতায় আছে, ভুরু শেখকে গ্রেপ্তার করা হইল। ভুরুর শরীরে, হাতে, বুকে 4টি সদ্য পোড়ার দাগ পাওয়া গেল। তাহার কিছু দাড়িও পুড়িয়েছে। মশাল লইয়া মারপিটের সময় অসাবধানতাবশত ইহা হইয়াছে, ইহাতে সন্দেহ নাই। প্রহ্লাদ ভল্লাকেও পাওয়া গেল না। তাহার বাড়িতে বলিতেছে, সে গত পরশু অর্থাৎ ঘটনার পূর্বদিন হইতেই সদর শহরে গিয়েছে। সেখানে উকিল রঘুনাথ বাবুর বাড়িতে পুত্রের বিবাহে রায় বেশে নাচের বায়না লইয়াছে। সত্যই তাই। রঘুনাথ বাবু সদরের ফৌজদারি আদালতের বড় উকিল। ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ সাহেবের দায়রা পর্যন্ত প্রত্যহ 3-4টে মামলা তাঁর থাকেই। দায়রাতে 8 টাকা ফি। নিজের ছেলের বিবাহে তিনি শখ করে রায় বেশে নাচ করিয়েছিলেন। 1 দল নয়, 3 দল। বলেছিলেন, ওদের অনেক টাকা খাই, আর ছেলের বিয়েতে ওদের বায়না না করলে চলবে কেন? এবং এই ঘটনার দিন রাত্রে বড় মজলিসে জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ সাহেব, SDO থেকে উকিল, মোক্তার, জমিদার, মহাজন, ব্যবসাদারদের সম্মিলিত করে যে আপ্যায়নে আপ্যায়িত করেছিলেন, তার মধ্যে হ্যাপি ভ্যালির চা থেকে জনি ওয়াকার পর্যন্ত পানীয়ের সঙ্গে ওই রায় বেশি দলের দুর্দান্তদের লাঠি খেলার আসর ছিল। তারপর ছিল খ্যামটা নাচের আসর। কিন্তু খেলার আসর এমনই জমে উঠেছিল যে নাচের আসর 11টার আগে বসতে পারেনি। পুলিশ সাহেব ছিল খাস লালমুখ প্রাইস সাহেব। প্রাইস সাহেব যেমন ছিল দুধে, তেমনি ছিল খেলা আর শিকারে ঝোঁকালো। যে দারোগা গোঁপ না রাখত তাকে ডেকে বলতো, तुम औरत है, मैं लोग अच्छो, मॉस्टेज किधर है, मॉस्टेज किधर गया, तुम औरत है। যে দারোগার গোপ ঝুলে থাকতো তার গোফের দুদিক নিজের হাতে ধরে উপরের দিকে টেনে তুলে দিয়ে বলতো, ऐसा পাকাও। সেই প্রাইস সাহেব খেলা দেখে মেতে উঠেছিল। বলেছিল, রঘুনাথ বাবু ই লোগোকে ডর করতে মানা করেন। আই এম এ স্পোর্টসম্যান। খেলা দেখে আমি ডেকুইট ভাবিব না। তারপর বলেছিলেন, সত্যি খেলা দেখলাও বাবা লোক, নকল দেখিব না। হ্যাঁ, ঠুকঠাক না, একদম ঠুঁই ঠাঁই লাগাও। এই 10 রুপিয়ার নোট বকশিস। টেবিলে নোটখানা রেখে
জনি ওয়াকার পূর্ণ গেলাসটা ঠক করে চাপা দিয়ে আবার বলেছিলেন, লাগাও, এবং গেলাসটা তুলে চুমুক দিয়েছিলেন। 7 জন লোক সারি দিয়ে দাঁড়ালো লাঠি হাতে। ওদিক থেকে প্রহ্লাদ হাঁক মেরে পড়ল লাফ দিয়ে। 5 লাইট জ্বলছিল। সেই আলোতে মিনিট 4 জন্য দেখা গেল প্রহ্লাদ এদিক থেকে ওদিক বিদ্যুৎ বেগে ঘুরে এলো 12 তিনেক। 7খানা লাঠির উপর তার লাঠির ঘা পড়ছে। লাঠির ঠিক দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে একটি ক্ষীণ ঝকমকে রেখার নড়াচড়া। তেল মাখানো ঘুরন্ত পাকা লাঠির চিকচিকে গায়ে আলোর ছটা বাজছে। সেই ছটাটা ঘুরছে আর শব্দ উঠছে, ঠোঁই ঠাঁই। তারপরই দেখা গেল একজন টুল্ল। প্রহ্লাদ চলে গেল ওপারে। তারপরই দেখা গেল এবার তাকে চক্রাকারে ঘিরে ফেললে। সব কখানা লাঠি একসঙ্গে পড়তে লাগলো। খট 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 শব্দ। তারপরই 2-3 জন পড়ল। প্রহ্লাদ হাঁক মেরে বেরিয়ে এলো। সাহেবকে সেলাম করে দাঁড়ালো। প্রহ্লাদের বাহুতে পিঠে লাঠির সোঁটা সোঁটা দাগ, ফেটে রক্ত পড়ছে। ওদিকে 3 জন মাটিতে মাথা ধরে বসে আছে। মাথা ফেটেছে। কালো তেল চকচকে চুল বেয়ে গড়িয়ে আসছে গাঢ় লাল রক্তের ধারা। 2 জনের মাথা সেলাই করতে হলো। প্রহ্লাদ 10 টাকার নোট নিয়ে পুলিশ সাহেবের নামে আবা 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 ধ্বনি দিয়ে বেরিয়ে এলো। তখন রাত্রি 9টা। এখানেই শেষ নয়। পরদিন ভোর 6টায় সে আবার ওই শহরেই 5 আইনে কনস্টেবলের হাতে ধরা পড়ল। কনস্টেবলটা বলে, লোকটা তাকে গ্রাহ্যই করলে না। ধরা পড়তে অবশ্য প্রহ্লাদ কোনো অবাধ্যতা দেখায়নি। বিনীতভাবেই সঙ্গে গিয়েছিল। বলেছিল, অত শত জানি না, ভুল হয়ে গিয়েছে। প্রহ্লাদকে ডাকাতির অপরাধে চালান দিয়ে দারোগা অপ্রস্তুত হয়েছিলেন। স্বয়ং প্রাইস সাহেব বলেছিলেন, এ হয় না, হতে পারে না। 9টা পর্যন্ত লোকটা খেলা দেখিয়েছে। আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি না। আবার 6টার সময় ধরা পড়েছে এখানে মিউনিসিপ্যাল অ্যাক্টে। 9 আওয়ার্স। এর মধ্যে 30 মাইলস পথ হেঁটেছে, ডাকাতি করেছে। এটা ফিজিক্যালি ইম্পসিবল। তবু চালান গিয়েছিল প্রহ্লাদ। কিন্তু এসডিও কোর্টেই পুলিশ তার নামে চার্জশিট তুলে নিয়েছিল। চার্জশিট তুলে নিয়েছিল মানে লোকটা সাক্ষাৎ শয়তান। তাতে শিবরতনের সন্দেহ রইল না। লোকটা সাক্ষাৎ শয়তান। পুলিশ সাহেব হলে কি হবে? ইংরেজ প্রাইস সাহেব এদেশের এই শয়তানদের জানে না। শিবরতন 1915-16 সাল পর্যন্ত ইয়ং বেঙ্গল ছিলেন। সেকালে বুড়ি বালামের যুদ্ধের কথা মনে তার রং ধরিয়েছিল। সংকল্প করেছিলেন বিপ্লবী দলে যোগ দিয়ে হয় এমনই কোনো যুদ্ধে প্রাণ দেবেন। কিন্তু এমনই কর্মফের যে শেষ পর্যন্ত তিনি হলেন পুলিশ দারোগা। একবার ক্যালকাটা পুলিশে যাবার চেষ্টায় ইন্টারভিউয়ের জন্য গিয়ে স্যার চার্লসের সামনে দাঁড়িয়ে অ্যাটেনশন হয়ে স্যালুটও দিয়েছিলেন। তা হোক, শিবরতন ঘুষ নেয়নি। দুষ্টকে দমন করে এসেছেন। উদ্ধত ভদ্রজনকে ঠান্ডা করেছেন। তাদের তোমরা সাধু বলো, বলো বলো গিয়ে, গ্রাহ্য করে না শিবরতন। ও কালী দুর্গা শিব কেষ্ট
এসবের ভাঁওতা দিয়ে শিবরতনের চোখে ধুলো দেওয়া চলবে না। এদেশকে শিবরতন জানে, মানুষগুলিকেও জানে। প্রহ্লাদকে সে সহজে ছাড়বে না। লোকটা 10টা কি 12টা বিয়ে করেছে। 4 বছর 5 বছর অন্তর পুরনো স্ত্রীকে খেদিয়ে দিয়ে নতুন স্ত্রী ঘরে এনেছে। লোকটার কটা ছেলে কে জানে, তবে বেঁচে আছে মাত্র 2-3টে। বাকিগুলো নেড়ি কুকুরের ছানারা যেমনভাবে মরে তেমনিভাবেই মরেছে। যে 3টি বেঁচে আছে তারা এ এলাকা ছেড়ে গিয়ে বাস করছে। ঘনশ্যামও সেই শক্তি রাখে। প্রহ্লাদের কাছে ঘনশ্যামের নাম করতে প্রহ্লাদ চিৎকার করে ওঠে, অর্থাৎ ঘনশ্যামের সঙ্গে হবে বোঝাপড়া তার। কথার মধ্য থেকে এ সত্যটুকু আবিষ্কার করতে কষ্ট হলো না দারোগার। বুড়ো বাঘ আর তাজা বাঘে বিবাদ আছে। বুড়োটা প্রচণ্ড শয়তান। এ শয়তানকে শিবরতন দেখবেন। এসআইকে ডেকে বললেন, দাও বেটাকে এখন ছেড়ে দাও, পরে দেখব। শয়তান কখনো সাধু হয় না। শয়তানি বা কি, সাধুই বা কি, ওসব প্রহ্লাদ বোঝে না। কোনো কথাই তো সে অস্বীকার করে না। ছকু সাহার বাড়িতে ডাকাতি, হ্যাঁ সে করেছে। সদর শহর থেকে রাত্রি 9টায় বেরিয়ে 15 মাইল রাস্তা চলে এসেছে চিতা বাঘের মতো। লাঠিতে ভর দিয়েছে, লাফ মেরেছে। দুপ্রহরের শেয়াল যখন ডাকলো তখনও 1 ক্রোশ পথ বাকি। ষড়যন্ত্র আগে থেকেই পাকা ছিল। সে ভেবেছিল ঠিক সন্ধ্যের সময় বগলে রসুন টিপে জ্বর হয়েছে বলে শোবে, তারপর একটা কিছু চাদর চাপা দিয়ে শুইয়ে রেখে বেরিয়ে পড়বে। শীতের দিন সন্ধে হয় 5টায়। 7টা 7:30 নাগাদ নাচ গান আরম্ভ হবে। তখন কে কার খোঁজ রাখে? গোকুলে কে কার মেশো। 7:30টায় বেরিয়ে দুলকি চালে 7 ক্রোশ পথ কতক্ষণ? দুপ্রহরের শেয়াল ডাকার আগেই এসে পৌঁছবে। ঠাঁই নির্দিষ্ট ছিল। কাদপুরের উত্তর পশ্চিম মাঠে বরমপালির জোলে ছেলে পোতার বাঁধ। কিন্তু এমন একটা আসরে খেলা দেখাবার লোভ সামলাতে পারেনি সে। 8টায় খেলা ভাঙবে। 8:30টায় বেরুলে একটু তরিত চালে চলতে হবে। কিন্তু বেজে গেল 9টা। 10 টাকার নোটটা নিয়ে ট্যাঁকে গুঁজে সাহেবের নামে আবা দিয়ে বেরিয়ে পড়েছিল। যখন এসে পৌঁছেছিল তখন দুপ্রহর গড়িয়ে গিয়েছে। দল তখন উঠেছে। সে আর আসবে না, যা করবার তারাই করবে। এমন সময় সে হাজির হয়েছিল। মোষগুলোর শিং সেই ভেঙেছিল। ছেলে পোঁতার বাঁধে তাজা চোলাই মদ তখন তার শরীরে নতুন তাগদ এনে দিয়েছে। মাথায় সদর শহরের খেলার উল্লাসের উপর ডাকাতির নেশা। জমের সঙ্গে মুখোমুখি দাঁড়াবার সাহস জেগেছে। জমের বাহনের শিং ভেঙে সে যে কি উল্লাস! বলতে বলতে প্রহ্লাদের ধ্বনি দিতে ইচ্ছে করে, কিন্তু সে কি পারে? প্রহ্লাদ ধ্বনির বদলে হাহা করে হাসে। বলে, মাঘ মাসে রসালো মূলোর মতো মুচড়ে গেল। জয় মা কালী। ফেরার পথে কষ্ট হয়েছিল, কিন্তু পথে কষ্টের আসান করলেন মা কালী। জয় মা কালী, জয় মা কালী। ক্রোশ 3 পর কুচুইঘাটায় পশ্চিমে তামাক ব্যবসায়ী সাহুদের তামাক বোয়া ঘোড়াটা পড়েছিল নজরে।
শীতের দিন চালায় বাঁধা ঘোড়াটা বোধহয় শীতের চোটে চি শব্দে ডেকে প্রহ্লাদকে আকর্ষণ করেছিল। না, শীত নয়, মশা নয়, মাছি নয়, মা কালী। মা কালীর ইচ্ছেতেই ঘোড়াটা ডেকে উঠেছিল। প্রহ্লাদ বলে আর কি। ঢুকলাম চালায়, দড়ির লাগাম এঁটে ব্যাটাকে বের করে চাপলাম পিঠে। খেজুরের ডাল ভেঙে নিয়ে কষে দিলাম ঘা কত। ছুটল পক্ষীরাজ। ঘোড়াটা বেশ বড় সড়ো, কিন্তু বুড়ো আর হাড় পাঁজরা সার। আফসোস হলো কম্বলের পালানের জন্যে। ব্যাটা যত ছোটে তত সিদ্ধাঁড়ার ওপর ঠুকে ঠুকে পড়ি। প্রহ্লাদ বলে আর কি, কিন্তু কি করব? পক্ষীরাজ চড়ে আরও 3.5 ক্রোশ এসে আধ ক্রোশ থাকতে ব্যাটাকে ছেড়ে দিলাম। লাগামটা খুলে ফেলে দিলাম। ব্যাটাকে নামিয়ে দিলাম দলদলওয়ালা একটা পুকুরে। তারপর আধ ক্রোশ রাস্তা ধীরে সুস্থে হেঁটে শহরে ঢুকে কনস্টেবল ব্যাটাকে দেখে ওই মতলব মনে হলো। ধরুক ব্যাটা আমাকে, হাজতে নিয়ে চলুক। বসে গেলাম রাস্তার ধারে, লাগুক 5 আইন। কিন্তু থানার সামনে ওই খুনে আমি ছিলাম না। ওই চুরির মতো চুপি চুপি একটা মানুষের গলা কেটে সর্বস্ব লুঠে নেওয়ার নাম ডাকাতি নাকি? ঘাঁটি নাই, খেলা নাই, হাঁক নাই, থু থু থু। ও হলো ওই থানার জমাদার, দারোগা আর এক মুর্শিদাবাদের দর্জি। তাদের কাজ। আরও ছিল এখানকার কজন, সব শুদ্ধ জনা 10, তার বেশি নয়। দারোগা হলো মূল। থানার ডায়েরিতে আছে, দারোগা রাত্রে দাগি দেখতে রোদে বেরিয়েছে। তা বেরিয়েছিল। আমির হোসেন দারোগার ছিল এক তেজি ঘোড়া, নীলচে রং। সেই ঘোড়াতে চড়ে সে পুন্নায় দাগি দেখে ফিরে কাজ সেরে ফের চলে গিয়েছিল ধনডাঙ্গা সুদপুর ভ্রমরকোল পর্যন্ত। তবে যদি বলো ও কথায় হাসো কেন, জানি বলেই হাসি। তাতেই দারোগাকে বলেছিলাম, আমি ধরেছিলাম বণিককে, তুমিই তো গলায় ছুরি দিয়েছিলে বাপু। অনেক ডাকাতি করেছি, কত বলবো? তুমি পাপ বলো, আমি বলি না। আর 12টা পরিবারের কথা, মিছে কথা। 12টা নয়, 10টাও নয়, 7টা। 7টা বটে, তাও 7টা পরিবার নয়, পরিবার 3টে, বাদবাকি 4টের সঙ্গে চোখের নেশার খেলা। যতদিন খেলতে ভালো লেগেছে খেলেছি। প্রথমটা বিয়ে করা পরিবার। বাবা বিয়ে দিয়েছিল। আমার বয়স 10, তার বয়স 3। আমি যখন মরদ হলাম, 17-18 বছর বয়স, তখন তার বয়স 10। হঠাৎ ভালো লাগলো হিরিপুরের ভিন জাতের মেয়ে বাসিনীকে। আমারই সমান বয়স। বাসিনী তখন খারাপ হয়েছে। রোজ বাবুদের লোক এসে বাসিনীকে নিয়ে যায়, আবার সকালে রেখে যায়। বাসিনীকে ভালোবাসলাম, তাকে নিয়ে এলাম ঘর। কি করে আনলাম লাঠি খেলে। হিরিপুরের ছোকরাদের আখড়ায় লাঠি খেলে সবাইকে হারিয়ে বাসিনীর মন পেলাম। তারপর একদিন পথে ওত পেতে থাকলাম, বাবুদের লোকের গালে মারলাম চড়। বাসিনীকে বললাম, চল চল আমার ঘর। সঙ্গে ছুরি ছিল। বললাম, না যদি যাস তবে তোর গলা কাটব, কেটে নিজের গলা, বুঝলি? এ পুরীতে যদি মানে না যাস তো জমপুরীতেই চল।
একসঙ্গে তো থাকা যাবে। বাসিনীর বাবা ছিল না, মা ছিল। সে খানিকটা হাউমাউ করেছিল। তা বাসিনী নিজেই বললে, ঘরে ফিরে আমি যাব না, ওই কাজ আর করব না, আমি পেল্লাদের সঙ্গেই যাব। বুঝেছ তো, করতে চাইবে কেন? পয়সাতে ভালোবাসাতে তফাৎ অনেক গো। বুঝেছ? সে আমার ঘরের গিন্নি হবে, ভালোবাসার লোক পেয়েছে, ওই কাজ আর করতে চাইবে কেন? বাবুরা, আরে কালি কালি বলো, ওদের মতন ভীতু ভেড়া আছে নাকি? রাতের বেলায় যাকে সমাদর করে, দিনের বেলায় তাকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। ওরে বাবা, মেয়েটা যদি হেসে ফেলে, কি কথা বলে, পাপ ওইখানে। বুঝেছ? বাসিনীকে ভালোবেসেছিলাম, তাই তাকে মাথায় করে ঘরে নিয়ে গিয়েছিলাম। 5 বছর ছিল সে আমার সুখের কাল। 5 বছরের শেষ বছরে আমার জেল হলো 2 বছর, সেই প্রথম জেল। এই সময় আমার বিয়লো পরিবার বাড়ি এসে উঠল। বাসিনী তাকে বললে, তোমার স্বামী তুমি নিয়ে থাকো ভাই, আমি চললাম। বাবা বারণ করেছিল, আমার বউ শক্তি বারণ করেছিল, বলেছিল, না, তুমি যাবে কেন? দুটো বিয়ে কি করে না? করে করে গো, করে। তা আমি থাকলে ও স্বামীকে পাবে না, আর আমি সতীন সইতে পারবো না। আমি চললাম। সে ফিরে এলে আমাকে ছাড়বে না। চলে গেল ঝুমুরের দলে। গাইতে পারত বাসিনী, গলা ছিল ভালো, রূপ ছিল। ঝুমুরের দলের নাম করেছিল বাসিনী। তারপর শক্তি, আমার বিউলো পরিবার, সে ছিল ভারী ঠান্ডা, মাটি বলে। শক্তির চেয়ে আমার তাত আছে, 7-এও হুঁ আর 5-এও হুঁ। শুধু কাঁদতে জানত, আর এক কথাতেই বোকার মতো হাসতে পারত। আমার অঙ্গ জ্বলে যেত। কি করব? ফের একজনকে নিয়ে এলাম, সৎ জাতের কন্যে। ঘর থেকে বেরিয়ে চলেছে রাত্রে, গঙ্গার তীরে যাবে, ডুবে মরবে। বিধবা মেয়ে, কিন্তু মতিভ্রম হয়েছে। না মরে উপায় নাই, নইলে কোলে সন্তান আসবে। আসুক, কি হয়েছে তাতে? বললাম, চলো আমার ঘর, তোমার সন্তান আমার হবে। না বললে পেল্লাদ শোনে না, সে নিয়ে যাবেই তোমাকে, কিছুতেই ছাড়বে না। যাকে আমার বড় ছেলে বলো, সে ওই ছেলে। তারপর গায়ে কলেরা হলো, এরা দুটোই গেল। 10 বছর ঘর করেছিলাম, এও খুব সুখের কাল। তারপর সাঙা করলাম সরোজিনীকে, আমার জেল হলো। সরোজিনী পালালো। 2 ছেলে হয়েছিল, সে দুটোকে হারামজাদি রেখে গিয়েছিল। আমি কি করব? বাউন্ডুলের মতো ঘুরতে ঘুরতে ছেলে 2 মরে গেল। তার পরের 3টের কথা বলবো না। এনেছি, থেকেছে। কেউ নিজে পালিয়েছে, কাউকে আমি তাড়িয়ে দিয়েছি। বেশ করেছি। কোকিল বলে পুষে যদি দেখি কাক হলো, তবে পুষেছি বলে তাকে খাঁচায় রেখে কাকা শব্দ শুনতে হবে নাকি? দিয়েছি, বেশ করেছি। কি করে খাবে সে আমি কি করে বলবো? আমি কি করে খাবো কেউ ভাবে নাকি? ভাবলেও কিছু হয় নাকি? মালিক মা কালী। দুঃখ
তা কুকুর বেড়াল পুষলে দুঃখ হয় তো? যে মানুষটার সঙ্গে ঘর করলাম 10-20 দিন, তার জন্য দুঃখ হয় বই কি? দুঃখ হয় তো। তাড়িয়ে দিতেও দুঃখ হয়, পালিয়ে গেলেও দুঃখ হয়, রাগও হয়, মন খানিকটা খ্যাঁচ খ্যাঁচ করে। তবে তোমাদের মতো চোখের জল ফেলা দুঃখ সে প্রহ্লাদের হয় না। রোগে কি চোট লেগে একেবারে কাতর হলে কেঁদেছি, নইলে প্রহ্লাদ কখনো কাঁদেনি। আমার বিউল পরিবার শক্তির সন্তান টন্তান হয়নি। ওই সৎজাতের মেয়ে যামিনী, ওরই ছেলে 4টি, তার মাঝেরটি আমার ভারী ন্যাওটা ছিল। তা সেও মরেছিল কলেরায় ওই মায়েদের সঙ্গে। তা কি করব? হয়েছিল, গিয়েছে, কালির খেল, কেঁদে কি করব? কান্না আমার আসে না। সেই প্রহ্লাদ আমি আজ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি। আমার মা কালী, মা কালীকে তারা জুতো পরে ছুঁয়ে দিলে, বেদি থেকে নামিয়ে দিলে, চোখ মুছলে প্রহ্লাদ। না, আর সে চিৎকার করে কাঁদবে না। 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, পড়ুক। বারবার প্রহ্লাদ আক্ষেপ সহকারে মাথা নেড়ে মনে মনে ওই কথাই বললে, মা কালী, মা কালী। তার মা কালীকে ছুঁয়ে দিলে। তোমাদের কালী মা কালী, দেবতা, আর তার কালী মা কালী নয়। তাকে জুতো পরে ছুঁয়ে দিলে। কি হলো প্রহ্লাদ? জিজ্ঞাসা করলেন বাজারে দত্ত মশাই। প্রহ্লাদ উত্তর দিলে না। কি হবে উত্তর দিয়ে? দত্ত বললেন, আমি সব শুনেছি প্রহ্লাদ, তুই একটা দরখাস্ত কর। মামলা করতে পারলে আরো ভালো হবে, নির্ঘাত চাকরি যাবে, বুঝেছিস? না। প্রহ্লাদ চলে গেল ঘরের দিকে। বাড়ি থেকে সে কালীর সামনে বসল, একদৃষ্টে তাকিয়ে রইল কালী মূর্তির দিকে। না, মার হাসছে না। অপবিত্র হয়ে মা চলে গিয়েছে। সে চলে গেল মাঠের দিকে। একটা নির্জন স্থানে একটা ইটের পাঁজা, সাপের উপদ্রবের জন্য বিখ্যাত। প্রায় 25 বছর আগে এখানে ইটের ভাটা করেছিল রেল কোম্পানি। চারিদিকে প্রচুর ইট ছড়ানো। এই ইটের ফাঁকে এসে বাসা বেঁধেছে রাজ্যের সাপ। কিন্তু প্রহ্লাদ সাপকে ভয় করে না। সাপ সে ধরতে পারে, তবে ও ব্যবসা সে করে না। এই ইটের স্তূপের মধ্যেই তার গোপন ব্যবসার কর্মকেন্দ্র। এখানে থাকে চোলাই মদ, এখন ওই তার পেশা। ইটের ভিতর থেকে একটা বোতল বের করে নিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা কালীকে নিবেদন করে খানিকটা গলগল করে খেয়ে নিলে। আর একটা বোতল বের করে নিয়ে ফিরল। আকণ্ঠ মদ্যপান করে ভাম হয়ে বসে রইল দাওয়ার উপর। কিছুক্ষণ পর উঠে গিয়ে কালীর সামনে বসে বললে, তুই মরে যা, তুই মরে যা, তুই মরে যা। বিচিত্র প্রহ্লাদ, বিচিত্র তার পূজা পদ্ধতি, বিচিত্র তার শাস্ত্র। সন্ধ্যাবেলায় সে ঢাকি ডেকে নিয়ে এলো। বাজাও ঢাক। কালীমা চামড়া ছোঁয়া পড়েছে, মা চান করতে যাবে। মাটির কালী স্নান করবে, সেই নিয়ে যাবে মাথায় করে পুকুরের ঘাটে। রং ধুয়ে যাবে সে তা জানে, খানিকটা হয়তো গলেও যাবে। যাক, কাল রোদে শুকিয়ে তাতে মাটি লাগিয়ে রং দিয়ে আবার তাকে নতুন করে বেদির উপর স্থাপন করবে। বেদিটা মেরামত করতে হবে। পোষা সাপটা অনাথের মতো বেড়াচ্ছে।
মধ্যে মধ্যে রাগ হচ্ছে তার। যেমন মা কালী তেমনি হয়েছে গোখরোটা। ও বেটির পিঠে বুকে লাঠি দিয়ে ঠুকলে, জুতা পায়ে দিয়ে ছুঁলে, কিছু হলো না বেটা দারোগার। মুখ থুবড়ে পড়ল না, মুখ দিয়ে রক্ত উঠল না, অজ্ঞান হলো না, কিছু না। আর সাপটা জাত গোখরো, সেও মাথা তুললে না। বিষ নাই, দাঁত নাই, ফনা তো আছে, সেও মাথা তুললে না। আবার মনে হয়, তুই তুই কি করলি? তুই প্রহ্লাদ ভল্লা, তুই কি করলি? তোর লাঠির জোরে মোষের শিং ভেঙেছে, তোর হুঙ্কারে হাঁকে রাত্রের অন্ধকার কেঁপেছে। মানুষ তো মানুষ, ভূত প্রেত ডাকিনী যোগিনী পথ থেকে সরে দাঁড়িয়েছে। সেই তুই তুই কি করলি? তোর মুখের উপর বললে মা কালী মিছে, তোর চোখের সামনে তোর মা কালীকে ছুঁলে। কালী মাথায় নিয়েই সে বার কয়েক মাথা ঝাঁকি দিতে চেষ্টা করলে। অর্থহীন ভাবেই যেন চেঁচিয়ে উঠল, এই এই বলে। ঢাকিটা চমকে উঠল। কাকে বলছে? তাল তো কাটে নাই বাজনার। তবে সে মুখের দিকে তাকালে। 70 বছর বয়সেও দাঁত অনেকগুলি আছে প্রহ্লাদের। দাঁতে দাঁত ঘষে সে বললে, মরে যা, মরে যা, তুই মরে যা। গাল দিলে সে নিজেকেই। ঢাকিটা বললে, কি বলছো গো ভাল্লা খুড়ো, কি বলছো গো ভল্লা খুড়ো? প্রহ্লাদ বললে, তোকে নয়, বাজা তো, জোরে জোরে বাজা। নামলো সে পুকুর ঘাটে। নে চান কর অবেলায়, দে ডুব দে, দে। হাত নাড়লি না, পা নাড়লি না, তেমনি চোখ চোখ জলে চোখ। চান কর অবেলায়। মূর্তিটাকে সে জলে ডুবিয়ে ধরলে, যেন জীবন্ত কোনো মানুষকেই ধরেছে। ওঠ ওঠ, নে ওঠ। রং প্রায় সবটাই মুছেছে, কয়েকটা আঙুল খসেছে, জিভটা গেছে। শিবেরও তাই। ভুঁড়ির খড়ের তালটা বেরিয়ে পড়েছে, হাতের পায়ের আঙুল গিয়েছে, ডমরুটার ছাল ছেড়েছে, কানের ধূত্র ফুলগুলো গিয়েছে, নাকের ডগাটাও খানিকটা খসেছে, সাপের মাথাগুলো সব খসেছে। মূর্তিটা ভিজে ভারী হয়েছে অনেক। হোক, সেও প্রহ্লাদ। হ্যাঁচকার টানে তুলে মাথায় চাপিয়ে বাড়ি এনে রাখলে উঠানে। থাক, এইখানে থাক। সে বসল। ঢাকিটাকে বললে, বস। টেনে নিলে বোতলটা, নিজে খানিকটা খেয়ে ঢাকিটাকে বললে, হাঁ কর। তার মুখে খানিকটা ঢেলে দিলে। তারপর বললে, কাল সন্ধ্যেতে কালীর পূজা হবে, বুঝলি? ঢাক কাশি শিঙে চাই। ঠিক সন্ধ্যের সময় আসবি, আর ভোরবেলায় ধুমুল দিয়ে যাবি। ঢাকিটা চলে গেল। সে আসবে, পয়সা প্রহ্লাদ দেবে, বাকির কারবার সে করে না, তবে কিছু কম দেয়, তা দেখ। তেমনি ওই চোলাই মদ দেবে পেট ভরে, প্রসাদ খাওয়াবে ভালো করে। আজকের বাদ্যির দক্ষিণে নেই ওই মদে মদেই শোধ। সন্ধ্যা হয়ে এসেছে। প্রহ্লাদ চুপ করে বসে রইল অন্ধকারের দিকে চেয়ে। দেহের নির্যাতন সে কোনো দিনই গ্রাহ্য করেনি। আজও তার সে কথা মনে নেই। সে ভাবছে দারোগার কথাগুলি। সে ডাকাত। ডাকাত ডাকাত বলাই দুঃখ সে কোনো কালেই অনুভব করেনি।
ডাকাত? তার মতো ডাকাত হয় কে? মরদ না হলে ডাকাত হয় না। বাঘের মতো সাহস চাই, তেমনি হাঁক চাই, তেমনি চাই বুকে আর হাতে জোর, তবে ডাকাত হয়। তাকে তুই 12টা বিয়ের কথা বলেছিস? 12টা নয়, 7টা বিয়ে করেছে সে। তা হোক, ওতেও তার দুঃখ নেই, কিন্তু মা কালীকে নিয়ে ভণ্ডামি করে। মা কালী তার মিথ্যে। এ কেন বললি? তুই পাপী, মহাপাপী। তোকে সাজা পেতে হবে, নিশ্চয় হবে, নিশ্চয় হবে। কেন তার মা কালীকে ছুঁয়ে দিলি? মা কালী তার মিথ্যে। অন্ধকার ঘন হয়ে উঠছে। ওই মাঠের ওপার থেকে এগিয়ে আসছে, মাটি থেকে আকাশ জুড়ে অন্ধকার ফুলতে ফুলতে এগিয়ে আসছে। গাছপালা মিলিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। আকাশে তারা ফুটছে। ওই পশ্চিম দিকের আকাশে সূর্য যেখানে পাটে বসে, তার খানিকটা ওপরে জ্বলজ্বল করছে সবচেয়ে বড় তারাটা। ওই আবার ভোরবেলায় দেখা দেবে পূব আকাশে। সূর্য যেখানে উদয় হবে, তার খানিকটা উপরে ধকধক করে জ্বলবে ভুলকো তারা। মাঝরাতে মাঝ আকাশে দেখা দেবে কাল পুরুষ, তার সঙ্গে একটা তারা আছে, ধক ধক করে। কই 7 ভাই কই? ওই ওই 7 ভাই উত্তর আকাশের উপরে। ওই সবাইকে সে সাক্ষী মানছে। বলুক, সবাই বলুক। প্রহ্লাদের পাপ পুণ্য সবের সাক্ষী ওই ওরা। প্রহ্লাদের কালী পূজার সাক্ষী ওরা। বলুক, ওরা বলুক। ডাকাতি তার কুলকর্ম। তার পিতামহ করেছে, তার পিতা করেছে, সে করে। ছেলেবেলায় কখন সে এ কথা জেনেছিল, বুঝেছিল, তা তার মনে নেই। হয়তোবা মায়ের গর্ভবাসে থাকতে জেনেছিল, বুঝেছিল। রাত্রে সে তার বাপকে দেখেছে লাঠি হাতে বেরিয়ে যেতে, জেনেছিল, বুঝেছিল। আবার ফিরতে দেখেছে গভীর রাত্রে বা শেষ রাত্রে। বাপের কি মূর্তি সে কোনোদিন জিজ্ঞাসা করে জানতে হয়নি, বুঝতে হয়নি। গাছ যেমন চেয়ে হাত পেতে খায় না, মাটির তলায় শিকড় মেলে টেনে খায়। যত খায় তত নিচে শিকড় চালিয়ে আরও টানে। তার জানা বোঝা শিক্ষা তেমনই। যেমন ডাকাতিতে, তেমনি এই কালীমাকে জানায়। তার কালী, তার কালী, তার কালীমা মিছে। তাকে তুই ছুঁয়ে দিলি জুতো পরে। আচ্ছা, দেখাবে তোকে প্রহ্লাদ। কাল নতুন করে কালীমায়ের অঙ্গরাগ করে পুজো করে তারপর তোকে দেখাবে। কাল সমস্ত দিন কাজ, মা কালীকে মেরামত করে রোদে শুকিয়ে, না শুকোয় তো আগুন জেলে সেঁকে শুকিয়ে রং দিতে হবে। তারপর পুজো। কলা গাছ চাই, ঘট চাই, সিন্দুর চাই, ডাব চাই, মিষ্টি চাই, চাল চাই, ডাল চাই, পাঁঠা চাই, কাঠ চাই, নুন, তেল, মশলা, আদা, পেঁয়াজ, ফুল, বেলপাতা, ফর্দ তার মুখস্থ। পাঁঠা, একটা ভালো পাঁঠা চাই। ওই 7না হাড়ির একটা শিং ভাঙা বড় পাঁঠা আছে। তার মা কালীর সে বাদ বিচার নেই। শিং ভাঙা, শেয়ালে ধরা, খুঁতো, এসব খুঁতখুঁতুনি নেই। বলি হলেই হলো।
তাজা রক্ত আর প্রচুর মাংস। পেঁয়াজও খায় তার মা কালী। লে মা, খা, খা মা, দয়া কর মা, পাপ খণ্ডা মা, পার করিস মা, বাস। জয় কালী, বোম কালী, কালী কালী, বাস। এই তার মন্তর। সাতনের ওই পাঁঠাটাই ঠিক হবে। পাঁঠাটা সৎ জাতের পুজোই লাগবে না। তাছাড়া সাতন আজকাল চাষ করলেও এককালে তারই দলের লোক ছিল। ডান হাত বাঁ হাতের একটা হাত ছিল, এখনো তাকে মান্য করে। তার পাঁঠাটা সে কম সম করেই দেবে। তাজা পাঁঠা, 4 আঙুল লম্বা শিং, অনেকটা রক্ত পড়বে। সাতনকেও প্রসাদ দেবে। উঠল প্রহ্লাদ। হাত দুটোকে বার কয়েক ভেজে নিলে, বার কয়েক মুঠো ভাজলে, তারপর চললে। আরে ধুর ব্যাটা, বুড়ো হাবড়া ধোঁড়া কোথাকার। চলতে গিয়ে সেই গোখরোটার গায়ে তার পা পড়েছে। সাপটা জড়িয়ে ধরেছে, কামড় মারছে। এখন তেজ ক্ষোভ। তখন তখন কি হয়েছিল? বেটা হারামজাদা, নে নে, কামড়া কামড়া। সাপটার বিষের থলি আর দাঁত একেবারে চেঁচে ছুলে তুলে দিয়েছে প্রহ্লাদ। তার জীবন দর্শন অনুযায়ী সে প্রতিটি পরিবারকে খুব ঠেঙিয়েছে, আর যতটি সাপ পুষেছে তার বিষের থলির চামড়া এবং দাঁত নিয়মিত চেঁচে ছুলে দিয়েছে। সাপ পোষার উপর একটা ঝোঁক আছে তার। সাপ পোষ মানে কিনা পরীক্ষা করার জন্য নয়, ওটা তার শখ। প্রহ্লাদের যে মা কালী, তার গলাতেও সে সাপের হার করে দিয়েছে তারামূর্তির মতো। বাড়ির পিছন দিকে গিয়ে চালের নিচে দেওয়ালের খানিকটা মাটি আঙুলের টানেই টেনে খসিয়ে ফেললে বের হলো একটি গর্ত। দেয়ালের ভিতর লম্বালম্বি 2টি জলের পাইপ বসানো আছে। তার ভিতরে হাত পুরে টেনে বার করলে লম্বা ঈষৎ বাঁকা একটা কিছু, একখানা তলোয়ার, সযত্নে ন্যাকড়া দিয়ে পরিপাটি করে জড়ানো, বাঁট পর্যন্ত ন্যাকড়া ঢাকা। বের করে সে ঘরের দাওয়ায় আলো জ্বেলে বসল। ন্যাকড়ার ফালি খুলে ফেললে বহুকালের পুরনো পাতলা কাঠের খাপ। খাপটা এককালে চামড়ায় মোড়া ছিল। সে চামড়ার আবরণ আর অল্পই অবশিষ্ট আছে। বাঁটখানা সেকালে রূপো বা ওই রকম কোনো ধাতুর ছিলকের মতো পাতলা একটি আবরণ দিয়ে মোড়া ছিল। সেও এখন উঠে গিয়েছে, কিন্তু প্রায় 2.5 হাত লম্বা বাঁকানো ফলাটি বর্ষাকালের দুপুরবেলার পাতলা মেঘের রঙের মতো ঝকঝক করছে। আলো জেলে প্রহ্লাদ তীক্ষ্ণ দৃষ্টিতে ঘুরিয়ে দেখলে কোথায় মরচে ধরেছে। তেল দেওয়া ছিল, কিন্তু সে তেল প্রায় শুকিয়ে এসেছে। 2-1 জায়গায় বিন্দু বিন্দু মরচে ধরেছে। বর্ষাকালের কাঠের গায়ে ছাতার মতো ফুটে উঠেছে। কাপড় দিয়ে সযত্নে মুছে আঙুল বুলিয়ে ধার পরীক্ষা করে সে ইটের গুঁড়ি দিয়ে পরিষ্কার করলে। তারপর ধারে উখো বুলাতে লাগলো হালকা হাতে। এই তার বলির খড়গ, এই তার মা কালীকে এনেছে তার ঘরে। এই তলোয়ারখানা যেমন জাগ্রত, তার মা কালীও তেমনই জাগ্রত। এই তলোয়ারে সে যখন বলি দেয় মায়ের কাছে, তখন মায়ের মাটির জিভ যা আজ জলে গলে গেল, সেই জিভ লক লক করে। হায় দারোগা, তুমি যদি দেখতে,
তোমাকে দেখাবে, প্রহ্লাদ সে দৃশ্য তোমাকে দেখাবে। প্রহ্লাদ তলোয়ার তুলবে, তুমি দেখতে পাবে চোখের সামনে। অন্ধকারের মধ্যে রাঙা জিভ লক লক করে নাচছে। উঠে দাঁড়ালো সে, তলোয়ারখানা হাতে নিয়ে নাচাতে লাগলো। সিদ্ধ তলোয়ার। এইখানে পেতে গিয়ে সে মা কালীকে পেয়েছে। এই তার মায়ের ঘরের চাবিকাঠি। সব তার মনে পড়ছে। শিয়ালদহড়ার নিবিড় জঙ্গল, লোকে বলে সুন্দর বন নাকি খুব বড় বন, নিবিড় গভীর প্রকাণ্ড। সে প্রহ্লাদ দেখেনি, কিন্তু 3 দিকে আঁকা পাঁকা খাল, খালের কিনারায় দুর্ভেদ্য কেয়া গাছের ঘের, তার মধ্যে সেই জঙ্গল। অর্জুন, জাম, বনশিরিষের লম্বা গাছ 2-3 হাত 4 হাত অন্তর ঘেঁষাঘেঁষি করে জন্মেছে। দিনের বেলায় থমথম করছে, দরজা জানালা বন্ধ, ঘরের অন্ধকারের মতো ছায়া, ঠান্ডা নিস্তব্ধ, শুধু ডাকছে ঝিঝি। কখনো কখনো ঝটপট শব্দে উড়ছে বাদুড়, কখনো আকাশপথে শাঁসা শব্দ তুলে এসে বসছে শকুন। গাছের পাতা দুলে উঠছে। পথের ধার থেকে সরু ফালি রাস্তা ধরে গিয়ে ঠিক মাঝখানে পাওয়া যেত, এখনো পাবে, পরিচ্ছন্ন স্থান। তারই মধ্যে খানতিনেক চালা ঘর, সেখানে আছে শ্মশান বাসিনী কালী। শিবের বুকের উপর সামনে ফিরে দাঁড়িয়ে আছে, আজও আছে। এখন প্রহ্লাদের বয়স 3.5, তখন ছিল 18, 2 কম 1 20। ঠিক 52 বছর আগে মা কালীর পাশের চালায় থাকতেন হাঁটুর উপর থেকে কাটা 4.25 হাত লম্বা ফৌজদার বাবা সাধু। কাজ করতেন পল্টনে। লড়াইয়ে পায়ে গুলি গোলা লেগেছিল, পাখানা কেটে দিয়েছিল পল্টনের ডাক্তার। ফৌজদার বাবা বলতেন, ঠেঙো লাগাইকে সেই সন্ন্যাসী হয়েই গেলাম। শুধু সঙ্গে ছিল ওই তলোয়ারখানা। বহু জায়গা ঘুরে ফৌজদার বাবা এই শিয়ালদহড়ার জঙ্গলে এসে আস্তানা গেড়ে এইখানে শ্মশানকালীর আরাধনা করতেন। এই শ্মশানকালীর মূর্তি গড়ে মাকে নিয়ে সাধন ভজন করে বাকি জীবনটা কাটিয়ে দিচ্ছিলেন। প্রহ্লাদের তখন 18 বছর বয়স। বাবা একদিন বললে, পুজো দিতে যাব শিয়ালদহড়া, কাল সকালে খাবি না। শিয়ালদহড়া 2 ক্রোশ পথ। সকালবেলা, এই বেলা তখন 1 প্রহর। আষাঢ় মাস, 1 প্রহরেই ঝাঁঝা করছে রোদ। ঝিরঝির করে ঠান্ডা বাতাস বইছে, ঝিঝি ডাকছে, থমথম করছে ছায়া, দূর আকাশে চিল ডাকছে। 2-4টে ছোট পাখি বনচুড়ি চিকচিক করছে। ঢুকে দেহ মন জুড়িয়ে গেল। আরও ভিতরে এসে ওই সামনে ফিরে দাঁড়ানো শ্মশানবাসিনী মাকে আর সন্ন্যাসীকে দেখে শরীরের রোম, মাথার চুল যেন খাড়া হয়ে উঠল। কালী কালী বলো মন। ঠেঙো বগলে ফৌজদার বাবা যখন উঠে দাঁড়িয়েছিলেন, তখন ওই লম্বা গাছগুলো যেন খাটো মনে হয়েছিল প্রহ্লাদের। এত বড় একটি মানুষ দেখে তার যত বিস্ময় হয়েছিল, তত হয়েছিল উল্লাস। ভয় তার তখন থেকেই নেই। ফৌজদার বাবা বিনা বাক্য ব্যয় পুজো নিলেন। মদের বোতল নিবেদন করে নিজের পাত্রে ঢেলে নিয়ে বাকিটা দিলেন তাদের বাপ বেটাকে। পুজো শেষ করে বলি, তার বাবা একটা বড় পাঁঠা নিয়ে গিয়েছিল সেদিন। সেকালে পাঁঠার ভাবনা ছিল না, বিশেষ করে তাদের।
তার বাবা আর সে দুজনে কার না কার পাঁঠাটা ধরেছিল। সেকালে পাঁঠার ভাবনা ছিল না। বাবা দিয়েছিলেন বলি এই তলোয়ারে। খাঁড়া একখানা ছিল কালির ঘরে, সে খাঁড়ায় বলি দিত ছেত্তাদার। পর্বে পার্বণে সে ওখানে আসত। তখন ফৌজদার বাবা বলি করতেন না। এই তলোয়ারখানা দেখে সেই প্রথম দিনে প্রহ্লাদের প্রাণটা কেমন করে উঠেছিল। ওইখানা যদি সে পায়, লম্বা, সরু, পাকানো, সূচালো ডগা, হায় হায় হায়, পাঁঠাটা কেটে দুফাঁক হয়ে গেল। তার 3 দিন পর সে বেরিয়েছিল প্রথম ডাকাতিতে। তার বাবা তাকে সেদিন প্রচুর মদ খাইয়েছিল, তবু বুকের ভিতর পড়ছিল যেন ঢেঁকির আঘাত। বুকের পাঁজরা দুখানাকে কপাটের মতো যেন ভেঙে ফেলবে। আষাঢ় মাস, আকাশে মেঘ, গাঢ় অন্ধকার, তারই মধ্যে নিঃশব্দে তারা চলেছিল। হঠাৎ জ্বলে উঠল মশালের আলো। শব্দে গাছপালার পাতা বদ্ধ দরজা উঠল কেঁপে। কটা বাদুড় উড়ে গেল সেই শব্দে। গৃহস্থের দরজায় পড়ল দুম দাম শব্দে ঘা। ঘরের ভিতরে জেগে উঠল ভয়ার্ত কান্না। ওদিকে তার বাবার হাতে লাঠি খেলে উঠল। হাঁক পড়ল ফেটে। বাস, প্রহ্লাদের ভয় ভেঙে গেল। কিন্তু সারাক্ষণ মনে হলো ওই ফৌজদার বাবার অস্ত্রখানার কথা। ওই মশালের আলোয় যদি সেই যন্ত্রখানা খেলতো তার হাতে, তার ছটা ঝকমক করে চারিদিকে ঠোকরে পড়ত। ওই দূরে এখানে ওখানে যারা দাঁড়িয়ে উঁকি মারছে, মধ্যে মধ্যে লুকোচ্ছে, তাদের দৃষ্টি ঝলসে যেত। ওই ছটার আঁচে তাদের গায়ে তাত লাগত। তলোয়ার সে একখানা জোগাড় করলে, বেশ মজবুত জিনিস, লোকে তারিফ করলে, কিন্তু তাতে প্রহ্লাদের মন ভরল না। কি নেশাই লেগেছিল। প্রহ্লাদের পরিবারের নেশা, নারীর নেশাই সবাই জানে, সবাই বলে। 7 জন পরিবারের কথা ফলাও করে বলে 12 জন। তাছাড়াও মেলায়, বাজারে, পথে প্রান্তরে যত নারীর সঙ্গে দেখা তার হয়েছে, সেসবকে কেউ ধরে না। ক্ষণিকের দুঃখের মতো, ক্ষণিকের সুখের মতো তারা এসেছে, চলে গিয়েছে। কিন্তু এই তলোয়ারখানির নেশা তার ওই নারীর চেয়েও অনেক বড়, অনেক গাঢ়। নারীর নেশা বলছো? হ্যাঁ, একজন যখন এসেছে তখন মনে হয়েছে ধুলোর মুঠো বুঝি সোনা হয়ে গেল। তারপর যখন সে মুঠোর মেয়ে হারালো, চলে গেল কি মরে গেল, তখন মনে হয়েছে তার দাম ছিল ওই ধুলোরই দাম। আবার পথের ধুলো থেকে কুড়িয়ে নিয়েছে নতুন মানুষ। বাসিনী প্রথম ধুলোর মুঠো, তারপর শক্তি, তারপর সুধা, সেই ছদজাতের মেয়ে, তার 3 ছেলের মা, তারপর সরোজিনী, তারপর আরও 3 জন, 7 মুঠো ধুলো। কিন্তু এই তলোয়ারের নেশা তোমরা জানো না, জানবে কি করে? তলোয়ার কি ধরেছ? তাছাড়া প্রথম দৃষ্টিতেই যেন প্রহ্লাদ বুঝতে পেরেছিল, ওই থেকেই সে পাবে তার মা কালীকে। এই নেশাতেই মধ্যে মধ্যে সে যেত শেয়াল দহড়া, বলি নিয়েই যেত এবং অপার্বণ অবার দেখে যেত, যাতে ছেত্তাদার না থাকে। ফৌজদার বাবা নিজে বলি করেন। ফৌজদার বাবা তো এখানা নইলে খাড়া ছোবেন না। একদিন সে ছুঁতে চেষ্টা করেছিল, নেড়ে দেখতে চেয়েছিল। বাবা গম্ভীর গলায় বলেছিলেন, মত ছোঁ। পিছিয়ে গিয়েছিল সে ভয়ে। আসা যাওয়ার ফলে
ফৌজদার বাবার সঙ্গে তার যথেষ্ট আলাপ হয়েছিল। বাবা তাকে যেন ভালোবেসেছিলেন, জেনেছিলেন প্রহ্লাদ ডাকাত, তবু স্নেহ করতেন। বাবা তাকে বলেছিলেন, এই তলোয়ার দিয়ে অনেক লড়াই করেছি, দুশ্মনের মাথা নিয়েছি, কলিজা দুফাঁক করেছি, সামনাসামনি লড়াই, ডাকাতি না। এখন কালী মায়ের কৃপায় মায়ের কাছে দিই বলি, ই তুম মত ছোঁ। প্রহ্লাদের মনে সেদিন আঘাত লেগেছিল, মনে মনে রাগ হয়েছিল। প্রহ্লাদ তখন এ অঞ্চল বিখ্যাত প্রহ্লাদ, এ অঞ্চলে রাত্রির অন্ধকার। প্রহ্লাদের কণ্ঠস্বর শুনে তখন কাঁপে। ছেলেরা ভয়ে ঘুমোয় না, চুপ করে জেগে পড়ে থাকে। বলেছি তো, ভূত প্রেত ডাকিনী যোগিনী তার পদশব্দ শুনে বুঝতে পারত প্রহ্লাদ আসছে। তারা ভয় পেয়ে সরে দাঁড়াতো। ওই আকাশের ভুলকো তারাকে জিজ্ঞাসা করো, ওই 7 ভাইকে শোধাও, তারা দেখেছে। প্রহ্লাদ কতদিন রাত্রে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছে, কত রাত্রি? 3 প্রহর। তারা ঝিলিক মেরে বলেছে, হাঁ। ফৌজদার বাবার কথায় সেদিন তার রাগ হয়েছিল। মনে হয়েছিল, ওকে রাত্রে কেটে দুফাক করে দিয়ে যদি তলোয়ারখানা নিয়ে যায় তবে কি হয়? কে রুখতে পারে তাকে? কে রুখতে পারে তাকে? ফৌজদার বাবা বলে গিয়েছিলেন, এ তলোয়ার মায়ের কাম ছাড়া আর কোনো কামে চলবে না। তার বাবা বলেছিলেন, কত লড়াইয়ে কত জওয়ানের মাথা কেটেছে এ তলোয়ার, ইজিপ্টে, মণিপুরে, আফগানিস্তানে, বার্মায়। ইজিপ্টে ফরাসি দেশের এক সাহেব কাপ্তান সাহ তার মাথাটা কেটেছিলাম এক কোপে। মুন্ডুটা এনেছিলাম, মেডেল মিলেছিল। প্রহ্লাদ দিন কয়েক অস্থির হয়ে উঠেছিল। ওই তলোয়ারখানা না হলে পৃথিবীতে কিছুই পাওয়া হলো না তার। বারবার মনে হলো, রাত্রে গিয়ে বৃদ্ধ সন্ন্যাসীকে খুন করে নিয়ে আসে অস্ত্রখানি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অস্ত্রখানি। কে রুখতে পারে তাকে? খুন করতে হবে, না হলে এমনি চুরি করে আনা চলবে না। আনতে হয়তো পারা যায়, কিন্তু ফৌজদার বাবা ছাড়বে না। সে ঠেঙো বগলে এসে হাঁক মেরে পড়বে। হয় দাঁতে কুঠো করে তলোয়ার ফিরিয়ে দিতে হবে, নয়তো সে এবং ফৌজদার বাবা দুজনের একজনকে যেতে হবে। সেক্ষেত্রে খুন করে আনাই ভালো। কিন্তু 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 সহস্র কিন্তু তাকে অস্থির করে তুলেছিল। বাড়ি থেকে রাত্রে বেরিয়ে থমকে দাঁড়িয়েছে। ওই কিন্তু তার গতি রোধ করে দাঁড়িয়েছে। সে ফিরে এসেছে। এই অস্থির অবস্থার মধ্যে সহসা একদিন সে স্থির হয়ে দাঁড়ালো। একটা স্বস্তির গভীর আশ্বাসে লম্বা নিঃশ্বাস ফেললে। হাঁ, পথ সে পেয়েছে। সে কালী পুজো করবে। কালী মায়ের কাম ছাড়া আর কোনো কামে তলোয়ারখানা যদি নাই চলে, তবে কালী পুজোই সে করবে। কালী পুজো এলেই সে যাবে পাকাটা ফৌজদার সাধুর কাছে, বলবে, কালী পুজোর কামে লাগবে, দাও ওই তলোয়ারখানা। তখন যদি না দেয়, তবে তার আর কোনো দোষ থাকবে না। বুড়োকে খুন করতে হয়, খুন করেই কেড়ে আনবে সে। সে জানে তখন কোনো কিন্তু আর পথে দাঁড়াবে না। সকালে উঠেই সে বলেছিল, কালী পুজো করবে সে। কালী পুজো অর্থাৎ হৈমন্তী অমাবস্যার ঠিক 2 দিন আগে। চারিদিকে ঢাক বাজছে কালী পুজোর। রতিলাল মিস্ত্রিকে গিয়ে বলেছিল, প্রতিমা চাই কাল সন্ধ্যের মধ্যে। কি করে হবে প্রহ্লাদ ভাই?
আমার হাতে যে 30খানা প্রতিমা, এখনো খড়ি শুকোয়নি, সব কখানেই রং করতে বাকি। তুমি দেখো, বিচার করো, কি করে হবে প্রহ্লাদ ভাই? আমাকে স্বপ্ন হয়েছে, পুজো আমি করব, পৃথিবী আমার চাই, কিন্তু কি করে হবে তুমি বিচার করে বলো। বিচার বিচার করতে প্রহ্লাদ জানে না? এ জীবনে প্রহ্লাদেরই বিচার হয়ে এলো। একবার দুবার নয়, 20 বার 25 বার চালান সে গিয়েছে। 12 ম্যাজিস্ট্রেট কোর্ট আর 12 দায়রা আদালতে তার বিচার হয়েছে। বাকি কবার পুলিশি বিবেচনায় খালাস পেয়েছে। বিচার কি আছে এর মধ্যে? তার যে চাই। কি করে হবে প্রহ্লাদ ভাই? তোমার পায়ে ধরছি আমি। তবে আর কি করবে প্রহ্লাদ? কিন্তু তার যে চাই, এবং যার কাছে যাবে সেই তো এমনি করে পায়েই ধরবে। তাহলে প্রহ্লাদের কি হবে? প্রহ্লাদ যা চায় তা পাবে না। তবে আর সে প্রহ্লাদ কেন? আচ্ছা, একটা ঠাট তু করে দে, তারপরে আমি দেখব। রতিলালের ছেলে একটা কাঠামো বেঁধে দিয়েছিল। সেই কাঠামো এনে তুষ মাটি লাগালে, আগুন জেলে তাকে শুকোলে, তারপর ন্যাকড়া দিয়ে কাদা দিয়ে মুখ বসালে। মুখ একটা এনেছিল রতিলালের বাড়ি থেকে, তাকে শুকিয়ে রতিলালের বাড়ি নিয়ে গেল সে। দে, রং দে, আমি সন্ধ্যাবেলা নিয়ে যাব। তারপর আয়োজন হলো। কালী পুজোর দিন, বেলা তখন অপরাহ্ন। এলো তার শিষ্যেরা, বন্ধুরা, উপকরণ এলো। কে কোথা থেকে কি নিয়ে এলো কে জানে, তবে এলো। প্রহ্লাদ স্বপ্ন দেখেছে, কালীমা স্বপ্ন দিয়েছেন, এতে কি অভাব ঘটে? স্বপ্ন সে দেখেছিল, নিশ্চয়ই দেখেছিল, ভেবে ঠিক করেছিল। হঠাৎ মনে হয়েছিল ওটা ঠিক নয়, ভুল বলেছে সে, নিশ্চয়ই ভুল। স্বপ্নই দেখেছিল সে। মা কালী তাকে স্বপ্নে বলেছিলেন, আমাকে পুজো কর, ওই তলোয়ার তুই পাবি, না দেয় কেড়ে নিয়ে আসবি। অন্য কালী নয়, ও শেয়াল দহড়ার শ্মশান বাসিনী কালী, যিনি শিবের বুকের উপর সামনে ফিরে দাঁড়িয়ে আছেন, তিনি। স্বপ্ন দিয়েছিলেন, কোনো ভুল নাই। পুজোর পর সে ফৌজদার বাবার কাছে গিয়েছিল। ক্যারে বেটা প্রহ্লাদ, ক্যারে বেটা প্রহ্লাদিয়া, এবার পূজাকে সময় আসলি না? সন্ন্যাসী আহ্বান করেছিলেন। পাঠা তো পাঠিয়েছিলাম বাবা। हाँ, तू আসলি না কাহে? क्या रे बेटा প্রহ্লাদিয়া? আমি এবার ঘরে মার পূজা এনেছি বাবা। হ্যাঁ, মাইকে পূজা? মাইকের নাম কি রে? ডাকাতিয়া বেটি। প্রহ্লাদ চেপে বসল ভালো করে, বেশ দৃঢ় স্বরে বললে, এবার কিন্তু ওই হেতেরখানি আমাকে দিতে হবে বাবা। কি হাতিয়ার? তলোয়ার? সন্ন্যাসী খাড়া হয়ে বসলেন। একটা হাঁটু মুড়ে কাটা পাখানা মাটির উপর গেড়ে। প্রহ্লাদ হাত জোড়ো করে বললে, ওখানে আমার চাই বাবা, তোমার চরণে ধরছি। ওখানে আমার চাই বাবা, তুমি যা বলেছ কালী মায়ের কামেই লাগবে, তুমি যা বলেছ। প্রহ্লাদের চোখ কিন্তু চরণের দিকে ছিল না, মুখের দিকে ছিল। স্থির দৃষ্টিতে সন্ন্যাসীর চোখে চোখ মিলিয়ে বসেছিল। সে দৃষ্টিতে কোনো কুণ্ঠা ছিল না। ওখানে আমায় দিতে হবে বাবা,
নেহি। একটা হাঁড়ি মুখে দিয়ে যেন সন্ন্যাসী কথা বললেন। নেহি। সে আমি শুনবো না বাবা। প্রহ্লাদের কণ্ঠস্বরে এবার চড়া সুর বেজে উঠল। সে আমি শুনবো না বাবা। প্রতিটি কথা পর্দায় পর্দায় চড়ে গেল। আমি কালী পুজো করছি, কালী মায়ের কামে লাগবে। আবার খাদে নামলো গলা, না দিলে আমি নিয়ে যাব, কালী মায়ের কামে লাগবে। আরে বেটা চোর! না বাবা, চুরি আমি করি না, আমি ডাকাত। তোমার সঙ্গে লড়ে নিয়ে যাব। আমাকে তুমি পারবে না। তুমি বুড়ো হয়েছ, একটা পা তোমার নাই। আমি এই মায়ের সামনে বলছি, ডাকাতিতে কি পাপ কাজে এ হেতের আমি ধরব না। সন্ন্যাসী স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটু হেসে বললেন, আচ্ছা আচ্ছা, এবার কালী পুজো তো হয়ে গেল, আসছে কালী পুজোয় নিস। এ যুক্তির সামনে প্রহ্লাদ যেন দুর্বল হয়ে গেল। বললে, না, তুমি সরিয়ে ফেলবে। প্রচণ্ড ধমক দিয়ে উঠলেন সন্ন্যাসী। আরে ছোট আদমি, যখন বলেছি তোকে দেব তখন দেব, না হলে না লড়ে দিতাম না। 15 দিন পর আবার এলো প্রহ্লাদ। বাবা, আমি কালী প্রতিষ্ঠা করছি, ভাসাবো না আর। চলো, তোমাকে যেতে হবে, কাল পূর্ণিমাতে প্রতিষ্ঠা করব। ফৌজদার বাবা তার মুখের দিকে চেয়ে একটু হেসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর খাপশুদ্ধ তলোয়ারখানি বার করে তার হাতে দিলেন। সে আজ 20 বছর আগে, তার আগে 32 বছর ধরে এই অস্ত্রখানি পাবার জন্য অধীর অস্থির হয়ে কাল কাটিয়েছিল সে। এর মধ্যে সে মেয়াদ খেটেছিল 3 বারে 11 বছর। জেলের মধ্যেও সে এরই কথা ভাবত। মা কালী এসেছেন আজ 20 বছর। অমাবস্যায় সংক্রান্তিতে সে বলিদান করেছে। এই তলোয়ারের বলি নিতে তার ওই মা কালীকে জাগতে হয়েছে। ফৌজদার বাবার সিদ্ধ তলোয়ার, এই তলোয়ারে যখন বলি হয়, মা কালীর জিভ লক লক করে। তার মা কালী খেলার পুতুল নয়। এই তলোয়ার নিয়ে কখনো সে ডাকাতি করেনি। লাঠি নিয়ে গিয়েছে, তারপর বোধহয় 2 বার সে ডাকাতি করেছে। আর না, সেই খতম। এই অস্ত্রখানা ধরতে পারে না বলেই ছেড়ে দিয়েছে। 18 বছরের মধ্যে ও কাজ সে করেনি। চোলাই মদ বেচে খায়, চোরাই গাঁজা বিক্রি করে। ওই হাতিয়ার আর মা কালী, মা কালী আর ওই হাতিয়ার, কি হলো তার কে জানে। স্ত্রীর নেশা, স্ত্রীলোকের নেশা, সংসারের নেশা সব গেল। যাক, জয় মা কালী, ভালোই হয়েছে, সদানন্দময়ী কালী। সেই রাত্রে সে তলোয়ারখানা হাতে নিয়ে একবার থমকে দাঁড়ালো। কেউ নাই তো, দারোগা কি কেউ, লম্বা কালো কেউ না। এবার সে নাচতে লাগলো। অন্ধকার উঠানে সেই অঙ্গহীন কালী মূর্তি, আর তার সামনে সে। ঘুরতে লাগলো তলোয়ার, জয় মা কালী, জয় মা কালী। কে? অন্ধকারে একটা দীর্ঘাকৃতির লোক এসে কখন দাঁড়িয়েছে। প্রহ্লাদ খেলতে খেলতেই দেখলে, থমকে দাঁড়িয়ে এসে বললে, কে?
দারোগা এসেছে রাত্রে চুপি সারে তার সন্ধানে, কি করছে তাই দেখতে। প্রহ্লাদ হাঁপাচ্ছে। মনে ছিল না এতটা বয়স হয়েছে, কিন্তু আজ সে ছাড়বে না। শক্ত মুঠিতে তলোয়ার ধরে সে দাঁড়ালো। পিস্তল আছে দারোগার, কিন্তু পিস্তল তোলবার সঙ্গে সঙ্গেই সে ছুটবে। মাঝপথে গুলি খেয়েও গিয়ে বসাবে কোপ। জয় মা কালী। আবার হেঁকে উঠল প্রহ্লাদ। কে? আমি। কে? চমকে উঠল প্রহ্লাদ। দারোগা তো নয়। থরথর করে মুহূর্তের জন্য কেঁপে উঠল সে। তারপরেই হিংস্র হয়ে উঠে বললে, ঘনা? হ্যাঁ, আমি ঘনশ্যাম। হাসতে লাগলো ঘনা। এ অঞ্চলের নতুন প্রহ্লাদ, নতুন নায়ক। ঘনার ধন্য জীবন। ঘনা ডাকাতি করে, ঘনা হিন্দু মুসলমানের দাঙ্গাতে থাকে, ঘনা ধান লুট করে, ঘনা ফেরারি আসামি। ঘনার অনেক হাতিয়ার আছে, লাঠি, ছোরা, সড়কি, একটা ভাঙা বন্দুক। কিন্তু তবু ঘনার লোভ আছে এই তলোয়ার খানির উপর। কতদিন এসেছে, বলেছে দাও ওখানি। প্রহ্লাদ তাকে হাঁকিয়ে দিয়েছে। না, ও আমি দেবো না। আমি মরবার সময় তোকে দিয়ে যাব। এই কারণেই প্রহ্লাদ এটিকে এত যত্নে লুকিয়ে রাখে। নইলে পুলিশের ভয় এত করে না। ঘনা এতদিন সাহস করেনি। প্রহ্লাদ বড় বাঘ, সাহস করেনি। প্রহ্লাদ হেসেছে, কিন্তু ঘনার চোখের দৃষ্টি থেকে সতর্ক হয়েছে। এ দৃষ্টি সে চেনে, জানে। ঘনশ্যাম বললে, যাচ্ছিলাম এই দিকে, রাত্রি ছাড়া তো চলি না, সে তো জানো। হাসলে সে। অন্ধকারেও সাদা দাঁতগুলো দেখা গেল। বললে, দেখলাম বাতাসের সঙ্গে তলোয়ার খেলছ, তাই দেখতে এলাম। দেখতে এলি? হ্যাঁ, এইবার ওখানে যে আমার চাই। না, না বললে তো শুনবো না। ওখানে আজ নেব। এইবার ওখানে যে আমার চাই। এমনি যদি দাও তো 10টি টাকা দেবো। না, 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 চিৎকার করে উঠল প্রহ্লাদ। হাহা করে হেসে উঠল ঘনশ্যাম। সে কি একটা বের করলে। কি ওটা? পিস্তল। তবু ঘনার এই তলোয়ারখানা চাই। চাইবে বই কি, এই যে সাধু বাবার সিদ্ধ তলোয়ার। কিন্তু জীবন থাকতে প্রহ্লাদ ওটা দেবে না। এই শব্দে চিৎকার করে তলোয়ার তুলে সে ছুটল। ঘনশ্যাম ক্ষিপ্র গতিতে পাশে সরে দাঁড়ালো। তারপর হাতটা তুললে, হাতে পিস্তল। ওদিকে প্রহ্লাদ আবার ঘুরেছে, মারলে কোপ। ঘনশ্যাম সরে গিয়েও আর্তনাদ করে উঠল। চাপা যন্ত্রণা কাতর এক টুকরো শব্দ। সঙ্গে সঙ্গে উচ্চতর কঠিন শব্দ হলো একটা। নিষ্ঠুর যন্ত্রণায় টলতে টলতে প্রহ্লাদ কি একটা পেলে। সেটাকেই ধরলে আঁকড়ে। হাত থেকে খসে পড়ে গেল তলোয়ারখানা। ঘনশ্যাম তলোয়ারখানা কুড়িয়ে নিয়ে চলে গেল। খোঁড়াচ্ছে সে।
প্রহ্লাদের কোপটা সরে যাওয়া সত্ত্বেও পায়ের আঙুলে পড়েছে। প্রহ্লাদের মনে হলো সব অন্ধকার, কালো। কালী, কালীমা, কালী, মা কালীও যে অন্ধকারে ডুবে যাচ্ছেন। সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে লম্বা পা ফেলে হাতে খাড়া নিয়ে ওই যে যাচ্ছেন কালীমা, কালী। ঘনশ্যামের সঙ্গে চলে যাচ্ছেন। মা কালী, মা কালী, মা কালী চলে যাচ্ছেন। তার মুখে হিংস্র হাসি, লক লক করছে জিভ। চলে যাচ্ছেন। এটা এটা কি? মাটির মা কালীটা? প্রহ্লাদ টলতে টলতে নিষ্ঠুর আক্রোশে মূর্তিটাকে আঁকড়ে ধরে পিষতে লাগলো। তারপর মনে হলো পৃথিবীটা উল্টে যাচ্ছে। সে মাথা নিচু করে অন্ধকার অসীম শূন্য লোকের মধ্য দিয়ে ছুটে চলেছে, কার্তিক মাসের আকাশের খসা তারার মতো। পরদিন সকালে দারোগা দেখলেন অজ্ঞান প্রহ্লাদ, ভাঙা কালী। আর দেখলেন দুটি বলিষ্ঠ পদচিহ্নের সঙ্গে একটি রক্তের ধারা চলে গেছে। জানুতে গুলি বিঁধেছে প্রহ্লাদের। জ্ঞান হলো হাসপাতালে। কি হয়েছিল? কে গুলি করলে? প্রহ্লাদ বললে, কালীমা, কালী, মা কালী। নমস্কার। প্রহ্লাদের কালী গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।